উদ্দেশ্যটা খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা শিশুদেরকে যত বেশি সৃজনশীল এবং মননশীল কর্মকাণ্ডে এনগেজ করে রাখতে পারবো সেটাই রাষ্ট্রের জন্য ভালো। মানে রাষ্ট্রের দূরবর্তী বিনিয়োগ, যদি এটাকে আমি বিনিয়োগই বলতে চাই, আজকে শিশু ভবিষ্যতের এই রাষ্ট্রের সব দায়িত্ব নেবে। তো সে বই পড়বে, সে খেলবে, সে সংস্কৃতি চর্চা করবে। এটাও একটু জানিয়ে রাখি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব স্কুলে বিভিন্ন কালচারাল মানে বিষয়, গান, আবৃত্তি, অভিনয়, এগুলো কম্পিটিশন শুরু হতে যাচ্ছে অচিরেই। যেগুলো ওই যে ফুটবল কম্পিটিশন যেভাবে হলো সেরকম ভাবে এটা হবে এবং ঢাকায় এসে জাতীয় পর্যায়ে সেটা শেষ হবে এবং আমরা এক্সপেক্ট করে মাননীয় প্রধানমন্ত্রী সেটাই উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় পদ্মা সেতুর অর্জন এ পর্যন্ত ৩,৪০০ কোটি টাকার অধিক টোল আদায় ও হালনাগাদ কিস্তি পরিশোধ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ, আমরা গতদিন বলেছি, একটা ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করছে যার মাধ্যমে টোল আদায় শৃঙ্খলা এবং এটা ইতিবাচক করা যাবে, মানুষের হয়রানি কমে যাবে, একই সাথে সবকিছু মেনটেন করা যাবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১৬ জুলাই ২০২৬ তারিখে জুলাই শহীদ দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্মসূচি গ্রহণ করেছে। ১৬ জুলাই ২৬ সালে সকাল ৬টায় রায়ের বাজারে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাশে সড়ক দিকে আবু সাইয়েদ মনুমেন্টের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আলোচনা সভা। আপনারা জানেন ১৬ তারিখ আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার একটা খুবই সিগনিফিক্যান্ট দিন। আবু সাইদের ভিডিও আমরা দেখেছি। একই দিনে চিটাগাংয়ে ছাত্রদল কর্মী ওয়াসিম নিহত হয়েছেন। মোট ৬ জন মানুষ এই প্রথম নিহত হতে শুরু হয় এবং এরপর একই দিনে ৬ জন মানুষ, তারপর সংখ্যাটা ক্রমাগত বাড়তে থাকে এবং এই মৃত্যুগুলো শেষ পর্যন্ত আমাদের এই গণ অভ্যুত্থানকে, জনগণকে রাস্তায় নামিয়ে আনতে উদ্বুদ্ধ করেছে। ব্রুটালিটি দেখা, আমরা কোনো মৃত্যু কখনো হোক চাই না, কিন্তু এই মৃত্যুগুলো এই মানুষগুলোর কাছে আমাদের ঋণ রয়ে গেছে। এটা শুধু না, সংখ্যাটা আরো অনেক বড়, সবার প্রতি আছে। কিন্তু ১৬ জুলাই একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক, সেটা উপলক্ষে এই কাজটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করবে। এবং একই সাথে জানিয়ে রাখি, এর সাথে জড়িত সংস্কৃতি মন্ত্রণালয় অচিরেই আপনাদেরকে এটা জানাবে ব্রিফিং এর মাধ্যমে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত তাদের বিস্তারিত কর্মসূচি আছে এবং একই সাথে তথ্য মন্ত্রণালয়ও কাজ করছে। সবগুলো আপনারা সময় মতো জেনে যাবেন। সুতরাং জাতির মননে জুলাইকে আমরা জাগিয়ে রাখতে চাই। অনেকে আওয়ামী লীগের আলোচনা করেন, নিষিদ্ধ করে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচনা, সেটা আইনগতভাবে কি হবে সেটা দেখা যাবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা দেখেছেন যে তিনি খুব স্পষ্টভাবে কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে এটার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আইসিটি চিফ প্রসিকিউটরও জানিয়েছেন তদন্ত চলছে। তো বিচারের জায়গায় চলুক, আদালত কি সিদ্ধান্ত নেবেন সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা মনে করি এটা, যারা এই সময়ের মধ্যে আমরা বেড়ে উঠেছি, যারা আমরা অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যে এই দিবস এবং তাদের কর্মকাণ্ড, কীর্তিকলাপ সামনে আনার মাধ্যমে মানে তারা মানুষের মনে নিষিদ্ধ হয়ে থাকবেন সেটা আমরা বিশ্বাস করি। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে 7 এপ্রিল ২০২৬ তারিখে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জমি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনের গাইডলাইন চূড়ান্ত করা হয়েছে। মানে আমরা এই গাইডলাইন গুলোকে একটু যেন গুরুত্ব দিই। এটার মানেটা হচ্ছে এই যে এই সরকার খুব আন্তরিকভাবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন করতে চায়। পৃথিবীতে এখন এনার্জি একটা মেজর ক্রাইসিস হচ্ছে এবং আপনারা অনেকে নিশ্চয়ই জানেন পৃথিবীতে এনার্জি ক্রাইসিস আমরা উন্নত দেশে যে পর্যায়ে ছিল সেটা উন্নত দেশেও চ্যালেঞ্জ তৈরি হয়েছে বিকজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আনবিলিভেবল অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি বা পাওয়ার কনজিউম করে। সো ওই দেশে পর্যন্ত এখন আলাপ শুরু হয়েছে যে তারা যেই ধরনের ব্যবস্থার মধ্যে বছরে বছরে তৈরি হয়েছে তাদেরও নতুন ভাবে ভাবতে হবে। এবং আপনারা খেয়াল করবেন অনেক দেশে নিউক্লিয়ার ফুয়েলের কথা থেকে জায়গা থেকে সরে আসছিলেন অনেকে, এখন আবার নতুন করে তারা ভাবছে। তো জ্বালানি নিরাপত্তা সামনের পৃথিবীতে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করবে এবং আমরা রাইটলি নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করতে যাচ্ছি। 2026 সালের অন্যান্য মাসের তুলনায় জুন 2026 মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিল দাবির অভিযোগের প্রেক্ষিতে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে সংশ্লিষ্ট বিতরণকারী সংস্থার সাথে যোগাযোগের জন্য বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট, ফেসবুক পেজ, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রাহকবৃন্দকে অবহিত করা হচ্ছে। এই অভিযোগটা আমি ব্যক্তিগতভাবে শুনি, আমরা বাইরে বা সোশ্যাল মিডিয়াতেও জানি, আমরা এনকারেজ করছি অভিযোগগুলো যেন সরকারের কাছে জানানো হয়। সরকার জানানোর কথা যেহেতু বলছে, তার মানে সরকার স্বীকার করছে কোথাও না কোথাও কোনো না কোনো ধরনের সমস্যা আছে। সুতরাং আমরা আশা করি এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয় তাই আমাদেরকে জানিয়েছেন।
বাংলাদেশ রেলওয়ে আইন 2025-এর খসড়া হয়েছে, একটু জনগণ খেয়াল করবেন সবাই। এবং তাদের যে রেল মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mor.gov.bd প্রকাশ করা হয়েছে। যে কেউ চাইলে এটার মতামত দিতে পারেন। এটা একটা কমন প্রসেস, কিন্তু আমরা অনেকে হয়তো গুরুত্ব দিই না। আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে, আমি অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। তো সেই কমিশনের পক্ষ থেকে আমরা যখন জনগণের অপিনিয়ন চেয়েছি বিভিন্ন জায়গায়, ওয়েবসাইটে, মেইলে, ফেসবুকের মেসেজে, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আমাদের জনগণ, আমরা অনেককে নির্বাচন বিশেষজ্ঞ মনে করি বা এটা সেটা অনেকের সম্পর্কে ধারণা আছে, তারা জানেন আমাদের মানুষজন যে কত বড় নির্বাচন বিশেষজ্ঞ আমরা আসলে আমি সেই সময় বুঝতে পেরেছি। আমরা 2-3 জন অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছিলাম কম্পাইল করার জন্য, এবং অত্যন্ত সুন্দর হাজার হাজার কমেন্ট ছিল, এর মধ্যে শত শত কমেন্ট ছিল যেগুলো থেকে আমরা গ্রহণ করতে পেরেছি। তো এটা আমাদের একটা শক্তির জায়গা। তো আমি জনগণকে আশা করবো, আমরা এক্সপেক্ট করবো, এই আইন শুধু না, যখনই কোনো আইন দেয়া হয় আমরা আপনাকে এই যে এই আইনটার কথা জানালাম। রেল নিয়ে আমাদের অনেকেরই ভাবনা আছে, এবং আমি বিশ্বাস করি অনেকেরই বিশেষজ্ঞদের থেকে কম না এরকম ধারণা আছে। আপনারা পার্টিসিপেট করবেন, সেটা সবচেয়ে ভালো হবে। কৃষি মন্ত্রণালয় খাল খনন কর্মসূচি তারা কন্টিনিউ করছেন। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিএডিসি এবং বিএমডিএ কর্তৃক ইতিমধ্যে 474 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হয়েছে। বৃক্ষরোপণ করছেন 30 জুন 2026 তারিখ পর্যন্ত 10,33,174টি বৃক্ষরোপণ করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধী দলীয় সংসদ সদস্যদের অনুকূলে বিশেষ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদী প্রধান অঞ্চল সমতল ভাবে ভাগ করে সময় নির্ধারণ করা হয়েছে। আপনারা এইটা একটা খুবই আলোচিত ইস্যু ছিল আমাদের সব সময়, সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আদৌ হবে কিনা। কেউ কেউ এভাবে বলার চেষ্টা করতেন, যেহেতু ওখানে অনেক ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমরা রিপিটেডলি বলেছি, আমাদের মাননীয় মন্ত্রী সব সময় বলেছেন যেটা এই বছরের মধ্যেই শুরু হবে। এবং আপনারা জানেন নির্বাচন হওয়ার জন্য একটা বিশেষ সময় লাগে। আমরা চেষ্টা করি বেশি সংখ্যক নির্বাচন শুকনো মৌসুমে হওয়া, শীতের মৌসুমে হওয়া। তো আপনারা জানবেন অক্টোবরের দিক থেকে শুরু হবে। এবং এটাও একটা তথ্য, শুরু হবার পরে 10 থেকে 12 মাস সময় লাগে। একটু খেয়াল করি, আমরা অনেকে ভুলটা করি। এখন থেকে 10 থেকে 12 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে না। নির্বাচন শুরু হবার 10 থেকে 12 মাস, মানে এই অক্টোবরে যদি শুরু হয়, পরের বছরের অক্টোবর নাগাদ সব নির্বাচন শেষ হবে। 2027-এর অক্টোবর নাগাদ। আমি রিপিট করছি, এই হচ্ছে রোড ম্যাপের মানে টাইম ফ্রেমটা এইরকম। পানি সম্পদ মন্ত্রণালয় তাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে খাল খনন। এই বছরে তাদের খাল যতটুকু খনন করার কথা তার 92.74% খনন করে ফেলেছেন। তার মানে অর্থ বছর আপনারা জানেন যেটা আছে সে তার মধ্যে তারা লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তাদের অগ্রগতি, তারাও খাল খনন কর্মসূচির অংশ। তারা 80% মতো কাজ করতে পেরেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এখানে উন্মুক্ত যেসব জলাশয় আছে বিভিন্ন জায়গায় আপনারা তথ্য পেয়ে যাবেন। মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে। এবং আপনারা এটাও জানেন যে জলাশয়ের যে ইজারা প্রথা ছিল মুক্ত জলাশয়, সেটা তুলে নেওয়া হচ্ছে। তো জাল যার জলাতার ভাবে বলা হয়েছে, যে কেউ যে কোনো সময় গিয়ে মৎস্য আহরণ করতে পারবে। এই দাবি আমাদের যে মৎস্য ধরার সাথে যারা জড়িত আছেন তাদের দীর্ঘদিন থেকে ছিল, এবং এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেই আমরা মনে করি।
গণপূর্ত মন্ত্রণালয়, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কে অবস্থিত প্লটসমূহকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অনুমতি প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ বা রাজ্যের মাস্টার প্ল্যান এবং প্রাথমিক আইন দেখে একটি হালনাগাদ নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন যে এই আবাসিক এলাকাগুলোতে 6 তলার বেশি ভবন করা যায় না, কিন্তু বাংলাদেশ এবং ঢাকার মতো একটা কনজেস্টেড জায়গায় এই ধরনের প্রাইম লোকেশন গুলোতে যেগুলো অন্তত বলা হচ্ছে যে বাণিজ্যিক সড়কের সাথে যেগুলো আছে সেগুলোকে বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি দেওয়া হবে এবং খুব দ্রুত তারা সেই সুপারিশ প্রদান করবে। ডাক টেলিযোগাযোগ, আপনারা জানেন আমাদের ডাক সেবার মাধ্যমে তারা কুরিয়ারের কাজ করছেন। ৭৭,৬১৭ কেজি মৌসুমী ফল তারা জনগণের কাছে পৌঁছে দিয়েছেন। সরকারি সেবা হয়তো প্রচারণা খানিকটা কম, কিন্তু সরকারি সেবা তুলনামূলকভাবে সস্তা আমাদের বেসরকারি সেবার চাইতে। আমরা জনগণকেও বলবো তারা তাদের বাণিজ্যিক প্রেফারেন্স থেকে যেন সরকারের কাছে আসেন। তারা যদি গ্রাহকের কাছে কম মূল্যে পণ্য পৌঁছে দিতে পারেন সেটা তাদের জন্য ভালো হবে। আইসিটি বিভাগের তথ্য আছে। বাংলা লং অডিও ট্রান্সক্রিপশন সিস্টেম উদ্বোধন করা হয়েছে, সার্ভিস চলমান রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আওতাধীন দেশের বিভিন্ন স্থানে স্থাপিত 22টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউটের মাধ্যমে 58,338 জন রোগীকে পেট সিটি, থাইরয়েড স্ক্যান, রেডিওথেরাপি, বিএমডি, আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি পরমাণু প্রযুক্তি চিকিৎসা প্রদান করা হয়েছে। খাদ্যের নমুনা নিষ্ক্রিয়তা পরীক্ষা করা হয়, সেগুলো তাদের রেগুলার যে কর্মকাণ্ড আছে সেটা চলছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের একটা খুব গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হলো দেশের তৃণমূল পর্যায়ে থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার জন্য 29 জুন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক নতুন পুরী স্পোর্টসের দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ঘোষণা দেন। তারিখ হচ্ছে 31 আগস্ট থেকে আগামী 31 আগস্ট পর্যন্ত 2 মাস ব্যাপী রেজিস্ট্রেশন কর্মকাণ্ড চলবে। 1 সেপ্টেম্বর থেকে 31 আগস্ট 2014 সালের মধ্যে জন্ম, মানে 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2014 সালের মধ্যে জন্মগ্রহণকারী 12 থেকে 14 বছরের শিশু কিশোররা এই প্রতিযোগিতা অংশ নিতে পারবে। আর নতুন কুড়ি যেটা সংস্কৃতির বিষয় হতো, সেটা অসাধারণ একটা মানে জনগণের মধ্যে, শিশুদের মধ্যে এটার প্রভাব তৈরি হয়েছিল, উৎসাহ তৈরি হয়েছিল। এটা নতুন করি যে আগের নতুন করি সেটা কন্টিনিউ করছে, নতুন করে স্পোর্টস আসছে। আপনারা বুঝতেই পারছেন যে এর মাধ্যমে ক্রীড়া প্রতিভা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা সবসময় বলেন, কাজের সাথে যেন মানে খেলা তো বাচ্চারা খেলবে, আমরা খেলেছি বা সবাই খেলবে, তাদের শারীরিক সক্ষমতার প্রশ্ন আছে, তাদের বিনোদনের প্রশ্ন আছে, কিন্তু এগুলো যাতে জীবিকা হয়ে ওঠে, এটা শুধু খেলার ক্ষেত্রে না, সাংস্কৃতিক কর্মকাণ্ড যেন জীবিকা হয়ে ওঠে, সেই চেষ্টা হবে। এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি, এটা নিয়ে আমরা হয়তো আরো কথা বলবো। ক্রিয়েটিভ ইকোনমি বলে একটা কনসেপ্ট এবার বাজেটে এসছে, যেখানে আসলে সাংস্কৃতিক বা এইসব ক্রিয়েটিভ কাজ ক্রীড়াকেও আমরা যদি এর মধ্যে ধরি, সেটার মনিটাইজেশন, মানে যিনি কাজটা করছেন তিনি যেন সেটা দিয়ে উপার্জন করতে পারে এবং এটাকে কেন্দ্র করে যেন রাষ্ট্রের অর্থনীতি খুব ভালো ইম্প্যাক্ট করতে পারে, সেই চেষ্টা আমরা করার পথে আছি। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় তার যে রুটিন কাজ সেগুলো খুব ভালোভাবে করে যাচ্ছেন। আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যারা পরিবেশ দূষণ করছেন, নীতিমালা মানছেন না, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলোর জন্য জরিমানা, ক্ষতিপূরণ আদায় করা হচ্ছে, বনভূমি উদ্ধার করা হচ্ছে, বন্যপ্রাণী উদ্ধার করা হচ্ছে, যথেষ্ট পরিমাণে এগুলো হচ্ছে। এগুলো ব্যাপার যেটা হয়, এইসব কাজের দায়িত্বপ্রাপ্ত তারা সবসময় ছিলেন, কিন্তু একটা সময় এগুলো খুব আন্তরিকতার সাথে করা হয়নি। আমরা বিশ্বাস করি এই সরকারের সময়টা খুব ভালোভাবে কন্টিনিউ করবে। পরিকল্পনা মন্ত্রণালয় এগিটিভুক্ত মোট প্রকল্পের মধ্য থেকে বরাদ্দ দেয়া হচ্ছে, সেগুলো পরিকল্পনা কাজ যেটা তারা সেগুলো যাচাই বাছাই করছেন এবং সেগুলোর ব্যাপারে তাদের বরাদ্দ নিশ্চিত করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরের মতো তাদের যেসব নিয়মিত কাজ হয়ে যাচ্ছে, তারা অপরাধীদেরকে ধরছেন, তারা অস্ত্র, মাদকদ্রব্য সেগুলো উদ্ধার করছেন। একই ধরনের কাজ স্পেশালাইজ যে সংস্থা আছে, র্যাব তারা করছেন, বিজিবি করছেন, এগুলো সাকসেসফুলি কন্টিনিউ কোস্ট গার্ড করছেন।
আমাদের আপাতত এটুকুই, আরো কিছু মন্ত্রণালয়ের কিছু তথ্য আছে, খুব সিগনিফিক্যান্ট না বলে আমি বলিনি, আপনারা পেয়ে যাবেন, সেগুলো আপনারা আশা করি জানিয়ে আসবেন। এবার বরাবরের মতো আপনাদের প্রশ্ন। আমি আসছি, আমি একটু ওনার কাছে আসি, তারপর আসছি আপনি তারপরে। জি, প্রশাসনের সহযোগিতায় এই হামলা হয়েছে। সরকার কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব বেশি? আচ্ছা, গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক, আমরা এটার প্রতিবাদ জানাই, এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত সেই তদন্ত করা, তাদেরকে ধরা। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। কারণ হচ্ছে অ্যারেস্ট এখন পর্যন্ত সবসময় কি এভাবেই হয়ে যায়? সরকার তদন্ত করবে, এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি, সবসময় যে খুব দ্রুত কাফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে, এবং দ্রুতই আমরা আশা করি করবে। একটা প্রসেস আছে, তদন্ত আছে, নানান রকম ভাবে সেই চেষ্টা হবে, করছে না কিনা সেটা দেখার ব্যাপার আছে। এখন কোনো ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথে সরকার এটা করেছে, এই ধরনের অভিযোগ, এটা উনি বলতে পারেন যে এটা হয়েছে কেন। একটা রাষ্ট্র বা সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরও কখনো কোনো অঘটন ঘটতে পারে। সেই সরকারটা সেটাকে কগনিজেন্সে সিরিয়াসলি নিচ্ছে কিনা, ব্যবস্থা নিচ্ছে কিনা, সেটা জরুরি ব্যাপার। এই সরকার এটা কনফার্ম করতে পারছি। আপনি প্রশ্নটা আমরা পার্লামেন্টের আলোচনা হয়েছে যে প্রায় 30 লাখ কোটি টাকা পাচার এবং ব্যাপক উন্নয়নের নামে যে আমার শিশুর মৃত্যু টাকা পাচার করে টাকা কেন্দ্রের নামে যে লুটপাট করবে আমার ক্ষেত্রে প্রায় কত হাজার টাকা আপনি দেখছেন একটা সবই সামনে নামে কত টাকা পাচার সেখানে এখনো পর্যন্ত প্রায় গণতান্ত্রিক সরকারের কাছে আমাদের প্রায় চাওয়া ছিল যে বিচারের আওতায় আনবে, এই তদন্তের আওতায় আনবে। রাষ্ট্রীয় মজুর কমিশন একটা রিপোর্ট দিয়েছে, চিহ্নিত করছে যে কারাগারের সাথে মিলিত রিপোর্ট আনার মুখ দেখে নাই, বিচারের কোনো উদ্যোগ নাই। এর সাথে আমি একটা যুক্ত করতেছি, জুলাই নিয়ে কটূক্তি করছে কিছু কথিত সাংবাদিক, এখনো করে যাচ্ছে, তাদের এবং তাদের চ্যানেলের প্রতি কোনো ব্যবস্থা। আচ্ছা, আমি আসছি প্রথম হলো টাকা পাচার নিয়ে। টাকা পাচার নিয়ে আপনি খেয়াল করবেন, এই সরকার দায়িত্ব গ্রহণ করার পরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। মানে সরকার যদি আইনি প্রসেসে না থাকতো এই কাজগুলো হতো না, এটা হলো নাম্বার 1। আর কুইক রেন্টাল বা বিদ্যুৎ ক্ষেত্রে টাকা, মানে অন্যান্য ক্ষেত্রে বা সেক্টরে যেভাবে টাকা লুট হয়েছে বলা হয়, এটা একটু ভিন্ন ছিল। এটার ভিন্নতাটা এই জায়গায়, এটা এক ধরনের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে হয়েছিল। মানে আমরা কিন্তু সেই সময় সরকারকে ক্রিটিসাইজ করতাম যে এই চুক্তিগুলো এমনভাবে হয়েছে যেগুলো অন্যায়ভাবে কিছু ব্যক্তিকে আইনগতভাবে সুবিধা দিয়েছে। ওখানে কিন্তু আইন ছিল, এবং আপনারা একটা স্পেশাল আইন ছিল, দ্রুত সরবরাহ আইন, যেটাকে আমরা এক ধরনের ইনডেমনিটি বলতাম। সো ওইটা ওই জায়গাটা ছিল। এখন এই সরকার দায়িত্বে এসছে, নিশ্চিতভাবেই সেই সব কিছু তদন্ত। আমি যে বললাম যে আপনি বাইরে দেখবেন যে বেশ কয়েকটা জায়গায় এর মধ্যেই খবর এসছে যে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, সরকার এগুলো করবে। তবে এটা বলে রাখা ভালো, গ্লোবাল আলোচনা এটা আমরা সবাই জানি যে পাচারকৃত টাকা ফিরিয়ে আনা হবে, এই কাজটা কঠিন, এই কাজটা খুবই কন্টিনিউয়াসলি লেগে থাকা, এই জন্য ফলাফল দেখতে আমাদের একটু সময় লাগবে। বরং আমরা এখন থেকে যেটা চেষ্টা করছি, ওইটা তো আছেই, যাতে টাকা পাচার না হয় আমরা সেই কাজটা করার চেষ্টা করবো। আপনি এটা নিশ্চিত থাকুন যে ওই সময় যে কাজটা, যারা এই কাজগুলো করেছে এই সরকার, তাদের প্রতি সিম্পাথাইজড হওয়ার কোনো কারণ নেই। আর একটা কথা মনে রাখতে হবে, ওই অবৈধ ক্ষমতায় আওয়ামী লীগ যখন ছিল, তার সবচেয়ে বড় সাফারার হচ্ছে যে সরকারটা, যে দলটার সরকার এখন ক্ষমতায় আছে, যিনি প্রধানমন্ত্রী আছেন, যিনি তার মা, তারা ব্যক্তিগতভাবে সাফার করেছে। সুতরাং এই ব্যাপারে সরকার সতর্ক থাকবেই। আর ভাই যে প্রশ্নটা করলেন জুলাই সম্পর্কে কটূক্তি, এটা নিয়ে একটু আমার মনে হয় আমাদের সমাজে, আমি সবাইকে একটু আহ্বান করছি এই বিতর্কটা একটু সমাজে হোক। জুলাই নিয়ে কটূক্তি যদি বলি, আমরা কটূক্তি করছেন,
সত্যিই করছেন, কিন্তু এখন জুলাই নিয়ে কটূক্তি অতীত সরকারের লোকজনের সাথে ইন্ডিয়া যায় আসছি না আমি সেই বিষয় তদন্ত না, এই জায়গাটা একটু আসি যে জুলাই নিয়ে কটূক্তি ক্রিমিনাল অফেন্স আমরা এখন পর্যন্ত মনে করছি কিনা। জুলাই নিয়ে কটূক্তি হচ্ছে, আমি আবারও বলছি, এবং সেটা আমার প্রচন্ড গায়ে লাগে। কারণ হচ্ছে আমার বিগত সরকারের বিরুদ্ধে শুধু জুলাই না, আমার অন্তত প্রায় 12-14 বছরের অ্যাক্টিভিজম আছে, লেখালেখি আছে, বলা আছে। সুতরাং এটা আমি কিভাবে অন করি আপনারা বোঝেন। আপনি আমার একটা পার্সোনাল পডকাস্টেরও উদাহরণ, ব্লগের উদাহরণ দিচ্ছিলেন, কিন্তু জুলাই নিয়ে কটূক্তি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা, এইটা আসলে এই আলাপটা হতে পারে। আমি এইটা উন্মুক্ত করে দিচ্ছি, প্লিজ আপনারা যারা শুনছেন, এই আলাপটা একটা সমাজে তো আলাপ আলোচনার মাধ্যমেই, ডিসকোর্সের মাধ্যমে আমরা আসলে করণীয় ঠিক করতে পারি। সেটাকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা, করলে কেন করব, সেই আলাপটা হোক। এখন পর্যন্ত যেহেতু না, আমরা সেটাকে বলি, এবং বরং আমরা একটা জিনিস হয়তো এইভাবে বলতে পারি যে যেহেতু এটা ক্রিমিনালাইজ করিনি আমরা, তারা এই মতো বাংলাদেশে প্রকাশ করছেন, এবং সরকার, এই সরকার জুলাইয়ের স্পিরিটের সরকার যে কোনো বিবেচনায়, কিন্তু সরকার কারো প্রতি কোনো গায়ের জোরে হোয়াটসঅ্যাপ কিছু করতে যান নাই। সরকার একটা সময় যেটা করতো, একটা ফ্যাসিস্ট, একটা মাফিয়া সরকার যেটা করতো, সেরকম কিছু করছে না। জি, প্রত্যেকবার ব্রিফিংয়ে আপনি শুরুতে বলেন যে সরকারের অগ্রগতি কার্যক্রমকে আমরা অনলাইনে শেয়ার করবো, কিন্তু সেটা তাৎপর্য আর পায় না বা পায় না। আর দ্বিতীয় যে বিষয়টি, এই জুলাই অভ্যুত্থানের 2 বছর হতে যাচ্ছে, তো আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় এই জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি জাদুঘর করা হয়েছে সেটি উদ্বোধন করার কথা শুনেছি। তো নতুন সরকার এসেছে, 4 মাস পার হতে যাচ্ছে, তারপরে জুলাই এই স্মৃতি জাদুঘরটি আসলে কবে উদ্বোধন করছে বা চালু হচ্ছে, এই বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা আছে? আর নির্দেশনা জেনে যাবেন। আর কর্মসূচি যেটা আছে আমি বলেছি, এটা আসলে আপনাদের কাছে সফট কপি পৌঁছে যাওয়ার কথা। আমি আপনাদের কাছে যাতে পৌঁছে যায়, আমি সেই ব্যবস্থা আবার করছি। যদি কেউ মিস হয়, মানে যে এখানে আমি পুরোটা পড়িনি, এটার সফট কপিটা আমি বলেছি আপনাদের কাছে পুরোটা পৌঁছে যাবে। ফলে যেগুলো আমি পড়িনি এখানে, যেগুলোকে আমি মনে করেছি যে এই মুহূর্তে আমাদের সময় যেহেতু কম, একটু কম গুরুত্বপূর্ণ, সেগুলো আপনারা পেয়ে যাবেন। জুলাই জাদুঘর নিয়ে এই আলাপটা চলছে, এবং আমার মনে হয় এই তথ্যটা অলরেডি আছে। 5 অগাস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরও কিছু কাজ বাকি আছে, হয়ে অবশ্যই 5 অগাস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন হবে। আমি এই ব্যাপারে কোনো কনফিউশন যেন না থাকে, প্লিজ। আমাদের বাংলাদেশের যে সৌদি আরবের সেন্টার আছে, প্রধানমন্ত্রীর সাথে পাশাপাশি এর আগে যে চাকরি দিয়েছেন, পাকিস্তানে এবং তুরস্কে যাওয়ার কোনো পরিকল্পনা আছে যে আমাদের এখন বর্তমানে 87.85 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে, এবং সেই রিজার্ভকে বৃদ্ধি করার জন্য আমাদের রপ্তানিমুখী খাতে বিনিয়োগ, এবং সেই বিনিয়োগে বিদেশে রপ্তানি করার জন্য পার্টিকুলারলি স্পেশালি কোনো বিনিয়োগগুলো যে জন্য কাজই আমাদের শুধু বিদেশে এক্সপোর্ট করা। কারণ আপনি জানেন যে বিদেশে এক্সপোর্ট ছাড়া আপনার এই বিনিয়োগের ছাড়া আসলে উন্নতি হবে না। এবং যদি এটা ডোমেস্টিক বিনিয়োগ করা হয় এবং এখানে যদি বাজারকে বৃদ্ধি করা হয়, তাতে আপনার এক্সপোর্ট বেস যদি পার্টিকুলার একটা পরিকল্পনা গ্রহণ করা হয় কিনা, এরকম একটা পরিকল্পনা। জি, ধন্যবাদ। দুটো প্রশ্ন, আমি আসছি। বাংলাদেশ একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করবে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমেরিকার সাথে আমাদের একটা চুক্তি হয়েছিল, সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছেন যে বাংলাদেশ পুরোপুরি আমেরিকার সাথে ছাড়া আর কারোর সাথে কি সম্পর্ক রাখবে কি রাখবে না। আমি যদি এভাবে বলি, কিছুদিনের মধ্যে আপনারা দেখলেন আমাদের সরকার দায়িত্বে আসার পর আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর চীনে হয়েছে,
সেকেন্ড সফর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় আমাদের মাননীয় স্পিকার গেছেন। এই রাষ্ট্রের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টে তিনি 3 নম্বর মান। তাহলে আপনি খেয়াল করলে দেখবেন এর মধ্যে অনেকগুলো কনফ্লিক্টিং জায়গা আছে গ্লোবাল পলিটিক্সের, কিন্তু সরকার যেখানে যেখানে তার যাওয়া প্রয়োজন মনে করে, যেভাবে সম্পর্ক প্রয়োজন মনে করে তাই করছে। আপনি প্রশ্ন করছেন পাকিস্তান এবং তুরস্কে যাবে কিনা, প্রয়োজনে অবশ্যই যাবে। জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ নিশ্চিত করার জন্য আমাদের নিষিদ্ধ দেশের বাইরে যে কোনো দেশের সাথে এই সরকার এনগেজ করবে, কাজ করবে। এটা হলো মোদ্দা কথা। এটা নিয়ে কোনো রকম কোনো কনফিউশন আমরা যেন রাখি। আমি অলরেডি উদাহরণ দিলাম আপনাদেরকে। এই উদাহরণ প্রমাণ করে যে এই সরকার একটা স্বাধীন পররাষ্ট্র নীতি ফলো করছে। বৈদেশিক বিনিয়োগের কথা আমাদের অলরেডি তো আসলে অনেকগুলো ইপিজেড আছে। ইপিজেডগুলোর ফোকাসই ছিল আসলে এক্সপোর্টকে মাথায় রেখে। আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট করলে দেশের উন্নতি হবে না, কথাটা ঠিক না। ডোমেস্টিক, আপনি যেটা বলছেন রিজার্ভের জন্য আমার এক্সপোর্ট করতে হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা দীর্ঘকাল শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রে একটা পণ্যের উপরে বসেছিলাম, ইটস রিস্কি, এটা আমরা এখন বুঝি। আপনি খেয়াল করবেন যে এখন এই সরকারি সংস্থাগুলো এই ইনভেস্টমেন্টের ব্যাপারে এবং বৈদেশিক রপ্তানির ক্ষেত্রে যাতে আমরা ডাইভার্সিফাই করতে পারি সেই চেষ্টা করছে। অবশ্যই করতে হবে, এটা আমি আপনার সাথে একমত। সরকার নিশ্চয়ই করবে। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে আপনাদের সরকারের একটা স্লোগান যে বাংলাদেশ ছোট, এই স্লোগানে কিন্তু দেশের মানুষ খুব উদ্বেলিত এবং উৎসাহিত, এবং এটা একটা দেশপ্রেমের নিদর্শন, নো ডাউট। কিন্তু গত সপ্তাহে একটা বিষয় দেখলাম, এই পার্সেস কমিটিতে একটা ইউএস থেকে গম আমদানির একটা অনুমোদন দেওয়া হয়েছে $320, 2,20,000 মেট্রিক টন। অথচ আন্তর্জাতিক বাজারে কিন্তু এর চেয়ে কমে অনেক এই গম পাওয়া যায়। যে $280 হতে পারে, $300 হতে পারে, $20-25 বেশি আপনার সরকার এই গম কেনার জন্য চুক্তি করেছে, কেনার অনুমোদন দিয়েছে। আমার প্রশ্ন হলো যে এই চুক্তি কিন্তু বিগত ইউনুস সরকার করেছে। আমরা মনে করি যে এই যে বেশি দামে কেনা, এটা একটা দেশ বিরোধী সরকার, দেশ বিরোধী চুক্তি এবং দেশবিরোধী সিদ্ধান্ত। সেখানে আপনার সরকার এই বিষয়টা পর্যালোচনা করবে কিনা এবং ওই সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। গমের কথা যেটা বললো, একটু বেশি দামে গম কেনা হয়েছে, এটাও আমি মিডিয়াতে দেখেছি। আমি এই ইনফরমেশনটা সঠিক ধরেই কথা বলি। একটু বেশি দামে যদি গম কেনাও হয়, এটাও সবার আগে বাংলাদেশ। আমি বলছি জি, কেন বলছি আপনি খেয়াল করবেন। এই চুক্তি যখন করা হয়েছিল তার আগের পরিস্থিতিটা কি ছিল? রেসিপ্রোকাল ট্যারিফ দেওয়া হয়েছিল। আমাদের গার্মেন্ট প্রোডাক্টের উপরে খুব বড় একটা ট্যারিফ পড়েছিল। আপনি তো তখন যেটা হচ্ছে যে ট্রেড ডেফিসিট আছে সেটা কমানোর জন্য কিছু পণ্য তাদের কাছ থেকে আমরা বেশি কিনবো, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে হয়েছে। তাতে লাভ কি হলো? লাভ হচ্ছে আমরা আমাদের ওই যে বললাম এতক্ষণ, আমাদের তো এই মুহূর্তে অন্তত গার্মেন্টের উপরে যদি আমরা খুব বড়, আমাদের ইউরোপিয়ান ইউনিয়নকে যদি একক ইউনিট হিসেবে করি যে জনগণের স্বার্থ রক্ষার জন্য গার্মেন্টের কথা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, ওটার উপরে ইম্প্যাক্ট শুধু ফরেন কারেন্সি আর্নিং না। ওখানে 40 লক্ষ কর্মী কাজ করে, তারা দেশে আর্ন করে। 40 লক্ষ কর্মীর পরিবারে 5 জন করে যদি মানুষ থাকে, 2 কোটি মানুষ ডিপেন্ডেন্ট গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে আয়ের উপরে। আরো কথা আছে, এই 2 কোটি মানুষ যখন দেশের ভেতরে ব্যয় করে, সেটা আবার অনেক মানুষের ইনকাম জেনারেট করে। একটা উদাহরণ দিই, একজন গার্মেন্ট কর্মী ডিম কেনেন, ডিমের একটা চাহিদা তৈরি হয়, যিনি ডিম বিক্রি করেন, যিনি ডিম প্রডিউস করেন, প্রত্যেকের কিন্তু ব্যবসা লিঙ্কড। ফলে এই ডিজাস্টারটা কিন্তু অনেক বড়। এইসব বিবেচনায় আসলে এই কাজ ছিল। আমি আশা করি জনগণ এই ব্যাপারটা বুঝতে পারবে। জি, আওয়ামী লীগ সরকারের সময় জামাত ইসলামী মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, বিচারটা কি বন্ধ হয়ে গেছে? কিছু বিচার আমি এই ব্যাপারে নিশ্চিত তথ্য আমার কাছে নেই। বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমি তারপর এই ব্যাপারটাতে খোঁজ নেব, নিয়ে আমি আবার জানাবো। এটা আমার জি জি
সেখানে আমরা এবং মংলা বন্দরের পাশে যে একটা নতুন অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে তো এই প্রস্তাবের সরকারের পক্ষ থেকে কোনো কিছু সরকার করিডোর জি আর মংলা জি আলোচনা হচ্ছে, প্রস্তাব এসছে করিডোর এবং মোংলা নিয়ে প্রশ্ন, সেটা হচ্ছে আমি ওই আগেই বলেছি, এটা প্রস্তাব এসছে, যাচাই বাছাই হবে এবং সেটার অর্থনৈতিক ভায়াবিলিটি আছে কিনা সেটা আমাদের জন্য কতটা বেনিফিশিয়াল, উইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি রিপিট করছি কথাটা, আগের একটা সম্মেলনে ব্রিফিংও বলেছিলাম, সেটা হচ্ছে যে মাফিয়া সরকার, ফ্যাসিস্ট সরকার ছিল, তাদের সমস্যা ছিল তাদের পররাষ্ট্রনীতি নির্ধারিত হতো তাদের ব্যক্তি স্বার্থে, যে আমি ক্ষমতায় থাকি, এই ক্ষমতায় থাকার জন্য আমি যে কোনো কিছু করতে পারি। কারণ আছে, কারণ তিনি তো ভোটে ক্ষমতায় ছিলেন না, শি ওয়াজ ফ্রাইটেন্ড। সেই কারণে দেশের ভেতরে কিছু মানুষের সাথে একটা নেক্সাস তৈরি করেছেন, বাইরে করেছেন। জনগণের ভোটে নির্বাচিত যে সরকার 2/3 সিটসে মেজরিটি পেয়েছে, 50%-এর বেশি পপুলার ভোট পেয়েছে, সেই সরকার তো শক্তিশালী সরকার। তার ক্ষমতায় থাকার জন্য বাইরের বা দেশের ভেতরের কোনো শক্তির সাথে অন্যায় আপোষ করতে হবে না। আমরা কিন্তু আলোচনা করব, আমরা আমাদের সমঝোতা করব, পরস্পরের উইন উইন সিচুয়েশনে কাজ করব। সো করিডোর যদি ফাইনালি দেখা যায়, কারণ এর মধ্যে আনসার্টেনিটি আছে, আমরা আলাপ করেছি যে মিয়ানমারের একটা গৃহযুদ্ধ চলছে, ওখানকার পরিস্থিতি এখনো শান্ত না, সেটা যদি শান্ত হয় তাহলে এটা আমাদের জন্য কতটুকু ইকোনমিকলি ভায়াবল হবে, আমরা সেই বিচার বিবেচনা করব, করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। সেটা যদি আমাদের জন্য ভালো হয়, একই কথা মোংলার ক্ষেত্রেও প্রযোজ্য। আমি এই কথাটা নিশ্চিত করছি, এই রাষ্ট্র এবং জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য যা যা করা দরকার এই সরকার করবেন, মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এই সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত, খেয়াল করুন, জনগণের স্বার্থ বিকিয়ে কিছু করলে একটা মাফিয়া সরকারের কিছু আসে যায় না, কারণ উনি নির্বাচনে যাবেন না, তো উনি আবার রাতের ভোট করে বা মেরে কেটে ক্ষমতায় থেকে যাবেন। আমরা তো 5 জন ফেস করবো তো। সুতরাং আমি এভাবে যদি চিন্তা করি, আমি চাইলেও জনগণের বিরুদ্ধে যেতে পারি না। এভাবেই ডেমোক্রেসি আসলে কাজ করে। আমরা দীর্ঘদিন নির্বাচন করতাম কেন? দিস ইজ দ্য রিজন, যে একটা সরকার যদি মনে করে 5 ইয়ার্স আমি যদি আবার দায়িত্বে থাকতে চাই, আমার জনগণের সামনে যেতে হবে, সুতরাং জনগণের জন্য অকল্যাণকর কিছু করে সেটা যে হবে না সেটা সে বোঝে। সুতরাং জনগণ যাতে এভাবেই এই ব্যাপারে আশ্বস্ত থাকেন। আর একটা কথা একটু বলে রাখা ভালো, ওই যে বললাম একটু আগে গমের যে আলোচনাটা হলো, অনেক সময় এটা হয় যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে, কিন্তু আমাদের বৃহত্তর পিকচার যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রে আমরা মনে হয় জবাব পেয়ে যাবো। আসছে উনি করছেন, আসছে। আপনার মন্তব্য সম্পর্কে সেটি হচ্ছে যে আপনি প্রায় সময় সাংবাদিকদের বলেন যে তাদের ভূমিকা পালন করে বলেন। আমরা কিছুদিন আগে দেখলাম যে এই যে চূড়া হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরা রক্তে লাল হয়ে গেছিল। আপনি যখন গণমাধ্যমকে দায়িত্বশীল বলেন, তথ্য মন্ত্রণালয় তারা আসলে এই ধরনের করতে তারা নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, আমার মনে হয় এটা নিয়ে যথেষ্ট কাজ আছে। এখন আমি একটু খোলামেলাই বলি যে যেটা হয়েছে, হয়তো আমি জেনে বসেছি, কাজ হচ্ছে, কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ এগুলো ডিবাঙ্ক করছি, এগুলো ফটো কার্ড তৈরি হচ্ছে। সম্ভবত ডিসেমিনেশনে, যে মানুষের কাছে পৌঁছানো, সেটার ক্ষেত্রে কিছুটা সমস্যা আমি খেয়াল করছি। সুতরাং এটা কাটিয়ে ওঠা, আমরা এক্সিস্টিং সেট আপ নিয়ে কি করা যায় সেটা করছি। আর একটু জানিয়ে রাখি, আমরা একটা প্রজেক্ট করছি, যে প্রজেক্টের মূল ফোকাস আসলে হবে যেখানে একদম ডেডিকেটেড মানুষ থাকবেন, এবং সম্ভব হলে আমি চেষ্টা করব মানে রাতেও শিফট থাকবে, কারণ কিছু কিছু ডিসইনফরমেশনের মুহূর্ত ম্যাটার করে, যে 10 মিনিট 15 মিনিটে ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এরকম একটা টিম তৈরি করা যারা এটা করবে এবং এটা ডিসেমিনেট করবে, পৌঁছে দেবে মানুষের কাছে বিভিন্ন ফর্মে। আমরা এখন ফটো কার্ডের চাইতে অনেকে ভিডিও দেখতে পছন্দ করি, সো কোনো না কোনো ফর্মে যাতে এটা করা যায়, আমরা এটা হচ্ছে, এটাকে আমরা স্ট্রেংথেন করবো। আমি এটা একমত যে আমরা এটা জনগণের সামনে যে মুহূর্তে পৌঁছে যাবে সেটা এখনো অতটা হচ্ছে না, আমরা সেটা নিয়ে কাজ করছি। আপনি এই তথ্য মনে হয় এর মধ্যে চলে এসছে, মানে এর মধ্যে এই ব্যাপারে চলে আমার মনে হয় এখানে এই তথ্য সরকারের দিক থেকেও আপনারা যা যা দেখছেন, ওখানে কিছু মৃত্যু হয়েছে, খুবই আনএক্সপেক্টেড। আমরা প্রায় বলি যেটা হতে পারে না, এটা হওয়া উচিত না, কিন্তু আপনারা জানেন ঘটনাগুলো কিভাবে হয়েছে। সরকারের যে স্বাভাবিক কাজ, সরকার এগুলো তদন্ত করবে, এর সাথে কেউ জড়িত আছে কিনা। কিন্তু আপনারা দেখেছেন ইনভেস্টিগেটিভ রিপোর্টও আছে, খুবই দেশি এবং দেশের বাইরের সংস্থারও রিপোর্ট আছে, যেখানে আসলে ক্লিয়ারলি দেখা গেছে আসলে তারা পালাতে গিয়েছিলেন এবং সেই ধরনের পরিস্থিতিতেই এটা হয়েছে। এগেইন আমরা
দুঃখজনক মনে করি। আওয়ামী লীগ যারা এখনো করেন, এখনো যারা আওয়ামী লীগের মিছিল করতে আসেন, আমি খুব দুঃখ পাই, আমি সত্যিই দুঃখ পাই, কিন্তু তাদের জীবনও মূল্যবান। তারা এই রাষ্ট্রের নাগরিক, এটাও আমরা বিশ্বাস করি, এবং প্রত্যেকের প্রতি আমরা এই আহ্বান জানাতে চাই, রাষ্ট্রের আইন যেন তারা মেনে চলেন। এখন পর্যন্ত নিষিদ্ধ আছে, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, তারা একটু অপেক্ষা করুন, আদালতে এটা যাবে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে। বিচারে যদি দেখা যায় যে তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না, আবারও বলছি এটা আদালতের এখতিয়ার, তিনি সব পক্ষকে শুনে এই সিদ্ধান্ত নেবেন, তাহলে তারা তাদের কর্মকাণ্ড করতে পারবেন। আমার এইটুকু করা দরকার, এটা যে মূলের জায়গাটা একটু অ্যাড্রেস করতে হবে। হচ্ছে যে আপনি হঠাৎ করেই আমরা গত কয়েকদিন ধরে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি পলাতক ভারতে হচ্ছে, বিশেষ করে নানক এবং মায়ার এরা দুজন খুব বক্তব্য দিচ্ছেন, ঢাকাতে রক্তের বন্যা বসিয়ে দাও, তাদের কর্মীদের বলছেন মোহাম্মদপুর যেন কোনোভাবেই নিয়ন্ত্রণ না নিতে পারে, সেটা নানক সাহেব বলছেন, সেটাতে ঠিক আছে। এই যে একটি দেশে বসে যে দেশটির সাথে আমাদেরও ভালো সম্পর্ক, বা আপনারাও চাচ্ছেন যে ভালো সম্পর্ক থাকবে ভারতের সাথে, সব দেশের সাথে, সেই দেশে বসে এটা কি গভর্নমেন্ট কোনো কথা বলা যায় কিনা যে এই ধরনের যে প্রচারণা চালাচ্ছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য, এই বিষয়গুলি আপনারা? আমি প্রাথমিকভাবে একটা কথা বলি সরাসরি, আমি পরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। ভারতে বসে এই যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না? বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখাতে, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলে সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। ডিড এনিথিং হ্যাপেন? টাকা আছে, টাকা খরচ করে, আমি আগে একদিন বলেছিলাম, কিছু চোর ডাকাত খারাপ লোক বিভৎস লোককে টাকা পয়সা দিয়ে অনেক কিছু করানো যায় না। আমরা এটা বলতে চাই যে এই আহ্বান জানিয়েছে, কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই, কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। তো এটা দিয়ে এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। আওয়ামী লীগ কি করা উচিত সেটা তারা বুঝবে, কিন্তু তারা যে পথের কথা বলছেন এটা এই দেশে ওয়ার্ক করবে না, ফুল স্টপ। আপনার এই কথাটার সাথে আমি একমত যে ইন্ডিয়াতে বসে তারা যে কাজটা করছেন, এটা মানে রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা, এটা আগেও আমাদের সরকার থেকে কথা বলা হয়েছে, এটা বলা হবে, কারণ এদের অনেকেই মামলার আসামি আছেন, এদের অনেকের নামে ওয়ারেন্ট আছে, কারো নামে সাজা হয়ে গেছে। সুতরাং তারা যেন ওখানে আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। আমরা সেই জায়গা থেকে রাষ্ট্রীয়ভাবে এই কথা নিয়মিতভাবে বলা হচ্ছে, আমরা সেটা চালিয়ে যাবো। আমি শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।